আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র বই থেকে একটা গল্প পড়ব। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে, তোমরা ধারণা করতে পারছো কিনা আমরা কি পড়ব। এখানে যে নাগরদোলা, মানুষ, অনেক মানুষ, বেলুন, তারপর এখানে ঝুড়িতে মাটির খেলনা। এটা কি? হ্যাঁ, এটা একটা গ্রাম্য মেলা। গ্রাম্য মেলা সাধারণত কখন হয়? বাংলা নববর্ষ। এই যে এখানে লেখাই আছে শামসুজ্জামান রচিত বাংলা নববর্ষ। এই নববর্ষ সম্বন্ধে আজকে আমরা জানবো। আমরা বাংলা নববর্ষ সম্বন্ধে কম বেশি সবাই জানি। এই দিন আমাদের কি প্রাণের উৎসব, পয়লা বৈশাখ। এই বৈশাখীতে আমরা নতুন জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, অনেক আনন্দ করি, ব্যবসায়ীরা হালখাতা করে। এই নববর্ষ যেন বাঙালির শুধু সংস্কৃতিই না, প্রাণের একটা যোগসূত্র রয়েছে এই নববর্ষকে ঘিরে। এই নববর্ষ এখন আমরা যেমন দেখতে পাচ্ছি, তোমরা উপভোগ করছো, এই নববর্ষ কিন্তু শুরু থেকেই এমন ছিল না। এর অনেক কাহিনী, অনেক ঘটনা, অনেক সংগ্রামের ইতিহাসও আছে এর পিছনে। আমরা আজকে সেটা জানবো। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ, এটা আমরা সবাই জানি। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। এই যে এই বৈশাখের প্রথম দিনই বাঙালির নববর্ষ উৎসব করে। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। বলছে নববর্ষটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই উৎসবের দিন। শুধু আনন্দ উল্লাসই না, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। বলছে এই দিনে শুধু আনন্দ না, সবার জন্য মঙ্গলও কামনা করা হয়। আমরাও সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। বলছে আমরা সবাই অনেক হাসি খুশি আনন্দ উল্লাস নিয়েই এই দিন পালন করে থাকি। একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের অন্যতম প্রধান জাতীয় উৎসব। এটাকে পর্যায়ক্রমে ধীরে ধীরে জাতীয় উৎসবে নিয়ে আসা হয়েছে বর্তমান দিনে। প্রতি বছরই এ উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগ ও গভীর ভালোবাসায় এ উৎসব উদযাপিত হয়, তার কারণে পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এ উৎসব পালন করতে দেওয়া হয়নি। বলছে আমরা যখন পাকিস্তানের একটা অংশ ছিলাম, পূর্ব পাকিস্তানি, তখন কিন্তু আমাদের এ উৎসব পালন করতে দেওয়া হতো না। আমাদের এতটা আনন্দ উল্লাস তারা কখনোই পছন্দ করতো না। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। তখন বলা হয়েছিল যে এটা পাকিস্তানি আদর্শকে কি করে, পরিপন্থী, এটা আদর্শকে মানে না, তার কাজেই বাঙালি এ উৎসব করতে পারবে না। বাঙালি তার সংস্কৃতির ওপর এ আঘাত সহ্য করেনি, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে। বলছে বাঙালি কিন্তু তাদের এ আদেশ মেনে নেয়নি, বরং তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে। এ দিনকে তারা জাতীয় ছুটির দিন হিসেবে ছুটি চেয়েছে, কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। দাবি পাকিস্তানিরা মেনে নেয়নি। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদও তখন বড় আকার ধারণ করেছে। 1954 সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। 1954 সালে পাকিস্তানে যখন নির্বাচন হয়, সে নির্বাচনে মুসলিম লীগকে বিপুল ভোটে হারিয়ে ফেলেছিল, পরাজিত করেছিল কারা? যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার জনপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। এই ফজলুল হক যখন ক্ষমতায় আসে তখন দেখি কি হয়। শেরে বাংলা একে ফজলুল হকের সরকার নববর্ষের ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানান। ফজলুল হক সরকার কি করেন? যুক্তফ্রন্টের সরকার ক্ষমতায় এসেই নববর্ষের ছুটি ঘোষণা করেন জাতীয় দিবস হিসেবে, এবং নববর্ষের তিনি কি করেন?
তাদেরকে শুভেচ্ছাও জানান। সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। সেই দিন বাঙালি যেন অনেক আনন্দ, অনেক আশার আলো দেখেছিল। কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি। যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছে স্বৈরাচারী পাকিস্তান সরকার। বলছে সে যে বিজয় হলো যুক্তফ্রন্টের, সে যুক্তফ্রন্টের বিজয় বেশি দিন টিকেনি। যুক্তফ্রন্টকে ভেঙে দিয়েছিল সে দেশের সামরিক সরকার। তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি। সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে। বলছে তারা পিছু হটেনি, কিন্তু জাতীয় পর্যায়ে আর এই নববর্ষ উদযাপিত হয়নি সেই পাকিস্তান আমলে। কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহে। বেসরকারিভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এই দিবস তো পালিত হতো। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ছায়ানট কিন্তু এখনও আছে আমাদের। এই ছায়ানট সেই সময় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই যে খণ্ড খণ্ড ভাবে বৈশাখ পালন করায় ছায়ানট বড় ভূমিকা পালন করেছিল। 1967 সাল থেকে রমনার পাকুড়মূলে ছায়ানট নববর্ষের যে উৎসব শুরু করে স্বাধীন বাংলাদেশে তা আরও বিস্তৃতি লাভ করে। বলছে ছায়ানট 1961 সালেই কিন্তু প্রথম তারা এই অনুষ্ঠান করে। তারপর 1967 সাল থেকে এই যে রমনার, এই যে আমাদের এইখানে রমনা সরোবরী উদ্যান এখন যেটা, সেটাই কিন্তু রমনা ছিল এক সময়। সেই রমনার পাকুড়মূলে ছায়ানট প্রতিষ্ঠানটি নববর্ষের যে উৎসব শুরু করেছিল সেটাই আজ অবধি চলছে এবং সেটা ব্যাপকভাবে বড়ভাবে। এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্ট জানা যায়নি। তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিতই মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে 1556 সাল থেকে 56 সাল বা 992 হিজরিতে বাংলা সন চালু করেন। বাংলা সন আমাদের কে চালু করেছিলেন? সম্রাট, মুঘল সম্রাট আকবর। চান্দ্র হিজরি মানে কি? আরবি মাস। সেইটার সাথে মিল রেখে ভারতবর্ষের সৌর সনের সমন্বয়ে, সৌর সন মানে সৌর অর্থ হচ্ছে সূর্য, এই যে সূর্য ওঠে আর সূর্য অস্ত যায়, সেই তার সাথে আর কি সৌর সন, সেটার সাথে মিল রেখে এখানে বলা হচ্ছে যে 1556 সাল অথবা হিজরি সাল 992 এই নববর্ষ অনুষ্ঠান বা হিজরি গণনা চালু হয়। বাংলা যে আমরা গণনা করি সেটা চালু করেন সম্রাট আকবর। তিনি ছিলেন মুঘল সম্রাট। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন। বলছে এই যে ইলাহি সন কোনটা? ইলাহি সন হচ্ছে যে আরবি হিজরি মাসের সন। তিনি যে এই সন সর্বভারতীয় ভাবে যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন মহামতি আকবর, এখানে শেষটাই পর্যায়ক্রমে মুসলমান কোনো মুসলমান প্রতিনিধি বা মোগল সম্রাট বা নবাব সেটাকে বাংলা সনে প্রবর্তন করেন। সেজন্যই একে সন বা সাল বলে উল্লেখ করা হয়। তোমরা এটা কিন্তু একটা ছোট প্রশ্ন, সন বা সাল কেন উল্লেখ করা হয়? সন কথাটি আরবি আর সাল হলো ফার্সি। এখনও সন বা সালই ব্যাপকভাবে চালু, তবে বঙ্গাব্দ ও বলেন কেউ কেউ। ওই যে 1556 বঙ্গাব্দ মানে বঙ্গাব্দ বললে বাংলা সন সেটা বোঝা যায়, আবার সন বললেও সাল বললেও যে এটা যে বাংলা সেটা আমরা বুঝতে পারি। বাংলা সন চালু হবার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পূর্ণাহ অনুষ্ঠান। কারা চালু করেন? নবাবরা, জমিদারেরা। পূর্ণাহ, দেখো পূর্ণাহ সম্বন্ধে কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে।
ভালো করে খেয়াল করো। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন, তাদের মিষ্টি মুখও করানো হতো, পান সুপারিও আয়োজন থাকতো। তবে তার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। মুর্শিদাবাদের নবাবেরা এ অনুষ্ঠান করতেন, বাংলার জমিদারেরাও করতেন এ অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়ায় এ অনুষ্ঠান এখন লুপ্ত। এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর। পূর্ণাহ সম্বন্ধে কিন্তু প্রশ্ন আছে। এখন দেখো পূর্ণাহ কি, কারা চালু করে? এটা চালু করে নবাব অথবা জমিদাররা। সেখানে পয়লা বৈশাখের দিন এই অনুষ্ঠান করত, তাদের বাড়িতে প্রজাদের দাওয়াত করত, সেখানে মিষ্টি মুখ করানো হতো, পান সুপারি থাকতো। এর আসল উদ্দেশ্য, যে প্রজাদের দাওয়াত করে নেওয়ার আসল উদ্দেশ্য জমিদারদের বা নবাবদের ছিল, তারা ওই দিন খাজনা আদায় করত এবং মুর্শিদাবাদেই এ অনুষ্ঠান করতেন। জমিদারেরা করতেন এ অনুষ্ঠান। আর জমিদারি প্রথা যখন শেষ হয়ে যায় তখন এই অনুষ্ঠান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে পূর্ণাহ অনুষ্ঠান। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। দেখো এই পূর্ণাহর সাথে কিন্তু হালখাতার অনেক মিল। এই পূর্ণাহটা করতে বাংলার নবাব জমিদাররা, আর হালখাতা করে ব্যবসায়ীরা। একই জিনিস কিন্তু, দুইটা ভিন্ন খাত আর কি। এই অনুষ্ঠানটি করতেন এই যে ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি প্রধান, তাই ফসলের মৌসুম, ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষক সহ প্রায় কেউই নগদ টাকার মুখ খুব কম একটা দেখতে পেত না। বলছে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, ফসল বিক্রি করার মৌসুমে কিন্তু তারা হাতে নগদ টাকা পেত, এছাড়া কৃষকদের হাতে নগদ টাকা আসে না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না, সারা বছরই তারা বাকিতে জিনিস কিনত। পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন। এই যে পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠান করে ব্যবসায়ীরা কি করতেন, বাকি টাকা কৃষকদের কাছ থেকে তুলতেন, আর জমিদাররা তুলত পূর্ণাহ অনুষ্ঠানের মাধ্যমে। মিল করে যদি পড়ো, মুখস্থ প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তেই। অন্তত আংশিক পরিশোধ করে ও নতুন বছরের খাতা খুলতেন। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল, নীল, সবুজ, বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন। বলছেন ওই যে এখন তোমরা দেখো না, আগের দিনে বিয়ে বাড়িতে বা স্কুলেও কিন্তু আমরা ওই যে লাল রং, ওই যে ঘুড়ির কাগজগুলো, সেগুলো নকশা করে কেটে কেটে কিন্তু আমরা স্কুল সাজাতাম। তোমরা এখন সাজাও কি না? এখনও কিন্তু অনেক স্কুলে সাজায়। তারপর ধূপ ধুনা জ্বালানো হতো, মিষ্টি মুখ করানো হতো গ্রাহক খরিদ্দারদের। এই অনুষ্ঠান কিন্তু রেওয়াজ কিন্তু এখনও আছে, ব্যবসায়ীরা এটা এখনও করে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় স্বর্ণের দোকানগুলোতে। হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে বকেয়া আদায় ও উৎসবের আনন্দ উপভোগ দুই সম্পন্ন হতো। হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না। বলছে এখন আর সেরকম হয় না, কিন্তু স্বর্ণের দোকানগুলোতে ঠিকই হয়। এখন মানুষের হাতে নগদ পয়সা আছে, বাকিতে বিকি কিনি এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না। বাংলা নববর্ষে প্রায় একটি প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম দিনে বার্ষিক মেলা বসে। বলছে এই নববর্ষের অন্যতম আকর্ষণই হচ্ছে কিন্তু বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা সেই প্রথম দিনই বসে। এইসব মেলায় অনেকগুলোই বেশ পুরনো। এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদের মেলা। এখানে কি বলছে, পুরনো মেলাগুলোর মধ্যে সবচেয়ে খুব প্রাচীন একটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদের মেলা। এরা সেই প্রাচীনকাল থেকে এই মেলা করে আসছে। এবং চট্টগ্রামের মহামুনির বুদ্ধ পূর্ণিমা মেলা। এই দুইটা তোমরা নৈর্বৃত্তিকের জন্য ভালো করে পড়বে। এক সময় এইসব মেলা খুব ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো। এই মেলা দুটা এক সময় খুবই রমরমা ছিল। সে মেলা এখনও বসে, তবে আগের সে জৌলুস এখন আর নেই। আগে গ্রাম বাংলার এই বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি।
ফলে মানুষের জীবনযাত্রা ছিল স্থবির। বলছে এই মেলাগুলো যখনকার কথা বলা হয়েছে তখন মানুষের সেরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না এখনকার মতো। এখন যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি লাগে না, আগে তা সম্ভবই ছিল না। নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর মোষের গাড়িতে মানুষ বা পণ্য পরিবহনে বহু সময় বা কয়েকদিন লেগে যেত। বলছে এখন যেমন একেবারে উড়াল দিয়ে চলে আসে, সেই সময় কিন্তু এটা সম্ভব ছিল না। এখন নতুন নতুন পাকা রাস্তা ও দ্রুতগতির যানবাহন চালু হওয়ায় সে সমস্যা আর নেই। আগে এইসব আঞ্চলিক মেলা থেকে মানুষ সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখতো। বলছে এই যে এই সমস্ত মেলা হতো, এখান থেকে মানুষ সারা বছরের জিনিস কিনত। তাছাড়া এইসব মেলা অঞ্চল বিশেষের মানুষের মিলন মেলায়ও পরিণত হতো। অঞ্চলে অঞ্চলে মেলা হতো, এগুলো মানুষের দেখা সাক্ষাতের একটা ভালো একটা জায়গাও ছিল। নানা সংবাদ আদান প্রদান, নানা বিষয়ে মত বিনিময়েও আদর্শ স্থান ছিল এইসব মেলা। বলছে এখানে নানান জনের সাথে দেখা হতো, আত্মীয় স্বজনের সাথে সংবাদ বহন, তারপর মত বিনিময়ও হতো। আবার বাৎসরিক বিনোদনের জায়গাও ছিল এই মেলা। বলছে এটা একটা বিনোদনও ছিল। মেলায় থাকতো কবি গান, কীর্তন, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আনন্দ আয়োজন। মেলায় তো বিভিন্ন জিনিস বিক্রি করতোই, সেই সাথে এই যে কবি গান, কবি লড়াই, দুই কবি মিলে গান গায় যে। তারপর কীর্তন, কীর্তন তো বোঝোই, হিন্দুদের কীর্তন একটা বিখ্যাত। যাত্রাপালা হতো, গম্ভীরা গান, এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত একটি গান, গম্ভীরা গান। পুতুল নাচ, পুতুল নাচের আয়োজন হতো, নাগরদোলা, তারপর আরও অনেক খাবারের জিনিসও কিন্তু থাকতো। নববর্ষের ওই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়াও বহু আঞ্চলিক উৎসব আছে। এদের মধ্যে চট্টগ্রামের লাল দিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলা বিশেষ উল্লেখযোগ্য। বলছে চট্টগ্রামের লাল দিঘি ময়দানের নাম তোমরা সবাই শুনেছ। এখানে এক ধরনের খেলা অনুষ্ঠিত হতো এই নববর্ষ দিন, বলি খেলা। বলি খেলাটা কি বলতে পারো কেউ? বলি খেলা হচ্ছে কুস্তি খেলা। 1907 সাল থেকে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন আছে। 1907 সাল থেকে, দেখো অনেক আগে থেকে এই কক্সবাজারের বৃহত্তম চট্টগ্রামের নানা স্থানে এই খেলা হতো। এই বিখ্যাত কুস্তি খেলাকেই বলা হয় বলি খেলা। কুস্তি খেলা তোমরা দেখেছো না টিভিতে, সেইটাকে বলি খেলা। তখন মানুষ সামনাসামনি খেলতো, আমরা তো এখন টিভির পর্দায় দেখি। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এ খেলার প্রবর্তন করেন বলে একে জব্বারের বলি খেলাও বলা হয়। এই কুস্তি খেলার কে ছিলেন প্রতিষ্ঠাতা? আব্দুল জব্বার সাহেব, এজন্য জব্বারের বলি খেলাও একে বলা হয়। আমানীয় নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান। দেখো আমানি নামে একটা অনুষ্ঠান আছে, নববর্ষের দিন হতো, সেটা বলছে আঞ্চলিক একটা মাঙ্গলীয় অনুষ্ঠান। এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান, কৃষকের পরিবারে হয়ে থাকে। চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যা রাতে এই আমানিটাও তোমরা দেখো, খেয়াল করে পড়লেই বুঝতে পারবে। চৈত্র মাসের বৈশাখের আগের রাত্রে, সন্ধ্যা রাত্রে গৃহকর্ত্রী এক হাঁড়ি পানিতে স্বল্প পরিমাণ অপক্ক চাল, রান্না ছাড়া চাল আর কি, ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দেন এবং তার মধ্যে একটি কচি আমের পাতাযুক্ত ডাল বসিয়ে রাখেন। কি করেন? আমানি নববর্ষ অনুষ্ঠানে কি হয়, এখানে একটা হাঁড়িতে অনেক পরিমাণ পানি দিয়ে কিছু পরিমাণ চাল ওটার মধ্যে ছেড়ে রাখেন, আর তার মধ্যে কচি পাতার একটি আম পাতার ডাল তাতে ভিজিয়ে রাখেন। পয়লা বৈশাখের সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্ত্রী সেই হাঁড়ির পানি সারা ঘরে ছিটিয়ে দেন। বলছে পয়লা বৈশাখের চৈত্র মাসের রাত্রে, সে বৈশাখের আগের রাত্রে এটা করেন এবং ভোরবেলা সে একেবারে সকালবেলা সূর্য ওঠার আগে ঘর বাড়ি ঝাড় দিয়ে সেই পানি ঘরের চারদিকে ছিটিয়ে দেন। পরে সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ডালের কচি পাতা হাঁড়ির পানিতে ভিজিয়ে
বাড়ির সকলের গায়ে ছিটা দেন। বলছে যে কচি পাতাটা সেটা ভিজিয়ে ভিজিয়ে পানিতে সবার গায়ে ছিটা দেন, আর সেই চালগুলো খেতে দেন একটু একটু করে। তাদের বিশ্বাস এতে বাড়ির সকলের কল্যাণ হবে, নতুন বছর হবে সুখ শান্তি ও সমৃদ্ধির। এই অনুষ্ঠান এখন খুব একটা দেখা যায় না। বলছে এই অনুষ্ঠান এখন আর সেরকম দেখা যায় না। দেখো কত সুন্দর একটা অনুষ্ঠান। এটা হচ্ছে আমানি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মঙ্গোলীয় অনুষ্ঠান। এটাও কিন্তু দুই একবার যদি খেয়াল করে পড়ো তাহলে কিন্তু মনে থাকবে এবং প্রশ্নের উত্তরও তোমরা করতে পারবে। তারপর আসি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়ও নববর্ষের উৎসব হয়। দেখো কত সুন্দর নববর্ষের উৎসবের বর্ণনা কতভাবে দেওয়া হয়েছে। নানা আনন্দময় ক্রিয়া কৌতুকের মধ্য দিয়ে এরা বৈশুভ, সাংগ্রাই ও বিজু এই তিনটিকে একত্র করে বৈশাখী নামে উৎসব করে। পার্বত্য চট্টগ্রামবাসীরা যে অনুষ্ঠান করে সেখানে দেখো কি করে, তারা নানান ধরনের ক্রিয়া কৌতুক মানে আনন্দ উল্লাস এর আয়োজন করে। তিনটা অনুষ্ঠান হচ্ছে বৈশুভ, সাংগ্রাই ও বিজু, এই তিনটাকে একত্রিত করে তারা বৈশাখী নামে এ উৎসবটা করে। গ্রাম বাংলায় নববর্ষে নানা খেলাধুলাও আয়োজন করা হতো। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে হতো গরুর দৌড়, দুইটা গঞ্জ দেখো, মানিকগঞ্জ আর মুন্সিগঞ্জ, এখানেও তো গরুর দৌড় হতো নববর্ষের দিন। হাডুডু খেলা, গরুর দৌড় আর হাডুডু খেলা হতো। ব্রাহ্মণবাড়িয়ায় মোরগের লড়াই, ব্রাহ্মণবাড়িয়ায় হতো মোরগ লড়াই নববর্ষের দিনে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, নড়াইলে হতো ষাঁড়ের লড়াই। মনে রাখতে হবে এগুলো একটু একটু করে, তাহলে সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যাবে। আমাদের নববর্ষ উৎসব 52 সনের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব তাৎপর্য লাভ করে। বলছে 52 যে আমরা ভাষা আন্দোলনের পরেই এরটা আরও বেশি তাৎপর্যবহ হয়ে ওঠে। আগে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনের কথা বলছি। এছাড়া বাংলা একাডেমিতে বৈশাখী ও কারুপণ্য মেলা, বলছে এছাড়া বাংলা একাডেমিতে বৈশাখী ও কারুপণ্য মেলা, কারুপণ্য মানে হাতের তৈরি বিভিন্ন জিনিসের মেলা, এবং গোটা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। বলছে এই যে বাংলা একাডেমিতে যে এখন মেলা হয় সেখানে কারুপণ্য হাতের নানান জিনিসের তৈরি মেলা, তারপর বৈশাখের তো জিনিসপত্র আছেই, সেখানে অনেক মানুষের ভিড় হয়। নতুন পাজামা পাঞ্জাবি পরে ছেলেরা এবং নানা রঙের শাড়ি পরে নারীরা এই অনুষ্ঠানকে বর্ণালী করে তোলে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান, লোকসঙ্গীত এবং বাঁশির সুরে মাতোয়ারা হয়ে ওঠে সমবেত আবাল বৃদ্ধ বনিতা। আবাল বৃদ্ধ বনিতা বলতে কী বোঝায়? বলছে এই অনুষ্ঠানে সেখানে সবাই যায়, ছেলেরা যায় পাঞ্জাবি পায়জামা পরে আর মেয়েরা নানা রঙের শাড়ি পরে, আর নানান রকমের গান থাকে সেখানে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত আর বাঁশির সুরের কথা বলা হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, এই আবাল বৃদ্ধ বনিতা দিয়ে কিন্তু সবাইকে, ছোট বড় বয়স্ক তরুণ যুবক সবাইকে কিন্তু বোঝানো হয়েছে। আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশ আধুনিক বাঙালি জীবনের এক আনন্দদায়ক অভিজ্ঞতা। বলছে এই যে এটা একটা ভিন্ন মাত্রার আনন্দ, এই আনন্দে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল বাঙালির উৎসব, বাঙালি এখানে একত্রিত হয়, এটা একটা অন্যরকম আনন্দ। শব্দার্থগুলো জেনে নিচ্ছি। পাকিস্তান আমল 1947 থেকে 1971 খ্রিস্টাব্দের পূর্ব সময় পর্যন্ত ছায়ানট সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আবহমান যা আগে ছিল এবং এখনও আছে। পুণ্যাহ প্রজার কাছ থেকে খাজনা আদায়ের প্রতীকী অনুষ্ঠান। হালখাতা পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। হালখাতা পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। কবিগান বাংলা গানের বিশেষ ধারা, দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করেন গানে গানে। কীর্তন হচ্ছে গুণ বর্ণনা ভক্তিমূলক গান। যাত্রা প্রাচীন বাংলার দৃশ্য কাব্য মঞ্চে নাট্য অভিনয়। যাত্রা আমরা সবাই মোটামুটি জানি।
এখন দেখো এই পাঠের কি উদ্দেশ্য ছিল। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে সম্যক ধারণা পাবে। এছাড়া তারা পাহাড়িদের বর্ষবরণ সম্পর্কেও জানবে। এজন্য বলা হয়েছে। আসলেই আমরা অনেক কিছু জানতে পারলাম যেটা আমরা আগে জানতাম না, আমাদের ইতিহাস, পূর্ব পরিচিতি, নববর্ষ সম্বন্ধে। আজকে আমরা পড়লাম আমাদের একটি বাংলা ঐতিহ্য সংস্কৃতির একটি অংশ বৈশাখী মেলা। এই যে আমাদের দেশে বই মেলা হয়, এটাও কিন্তু আমাদের প্রাণের মেলা। বৈশাখী মেলার মতোই ওটাও কিন্তু আমাদের সংস্কৃতির ধারক বাহক। তোমরা সবাই বই মেলায় যাও না অনেকেই, কিন্তু বৈশাখী মেলায় সবাই যাও। আশা করি বই মেলায়ও যাবে। বই মেলায় যাবে, বই কিনবে, বই পড়বে। যে যত বেশি বই পড়বে তার জ্ঞান তত বেশি বাড়বে। বই পড়বে, প্রচুর বই। বই কিন্তু মানুষের সবচেয়ে বড় বন্ধু। বই কিন্তু তোমার কি বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমাকে ঠকাবে, বই কিন্তু তোমাকে ঠকাবে না। তুমি বইকে যতটা সময় দিবে বই তোমাকে ততটাই জ্ঞান ফেরত দিবে। এজন্যই বই মানুষের সবচেয়ে উত্তম বন্ধু। সবাই ভালো থেকো, সবাই প্রচুর পড়াশোনা করো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা। সবাই সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, সহজে পড়াশিখির পাশে থেকো। সহজে পড়াশিখিও তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।